শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যালি, ২৪-এর অভ্যুত্থানের পর বিজয়ে যুক্ত হলো নববিপ্লবের উদ্দীপনা। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ। দণ্ড বহাল থাকবে কিনা জানাবেন হাইকোর্ট। দুর্নীতির মাত্রা অনুসন্ধানে প্রস্তুত শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ। থাকছে অর্থনীতির সামষ্টিক ও খাতভিত্তিক সুপারিশও। এবং চেন্নাইতে ফেনজালের আঘাতে আকস্মিক বন্যা ও ভূমিধস, বিঘ্নিত বিমান ও ট্রেন চলাচল, শ্রীলঙ্কায় রেড অ্যালার্ট। স্বাগত। এখন বাণিজ্যের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ১৯৭১ সালের ডিসেম্বর মাসের শুরু থেকেই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে বিজয়ের সমীকরণ। ১৯৭১ সালের আজকের এই দিনে মুক্তিযোদ্ধারা সিলেটের বেশ কিছু এলাকা মুক্তাঞ্চল ঘোষণা করেন। বিস্তারিত শাহাদাত অব্রের প্রতিবেদনে। এই মুক্তির শুরুটা হয় ব্রিটিশদের বিদায়ের মাধ্যমে। সাল ১৯৩০। বিপ্লবী পথ বেছে নিয়েছিল এদেশের তরুণ সূর্য সেন, তিতুমীর, প্রীতিলতা ওয়াদ্দেদার। এরপর ১৯৪৭-এ বিজয়। তবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটি দেশ হওয়ার পরেও দুই অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক, ভাষাগত ও অর্থনৈতিক বৈষম্য ছিল প্রকট। তাই ১৯৭১-এর তরুণ শেখ মুজিব, সামরিক বাহিনীতে কর্মরত জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ আরও অজস্র তরুণ দিশা দিয়েছিলেন বিপ্লবের পথের। বন্দুক নিয়ে আসছি ড্যামরা থেকে চকে, রিক্সা চলতে হয়েছে, রিক্সার থেকে তোমার হাইটে আসতে হয়েছে। লোকে দেখে না, আমাদের সবাই দেখতেছে আমরা চলে আসতেছি। প্রত্যেকটা লোক আমাদের সাপোর্ট করছে বলে আমরা করতে পারছি। আপামর মানুষ, আপামর জনসাধারণে এই মানে মানুষজন আমাদের পাশে আসছে। আমরা যে যখন রাস্তায় গুলি খাচ্ছিলাম, খাবার ছাড়া ছিলাম। ২০২৪-এ একই গল্প, ভিন্নতা সময়ে, তারুণ্যে। বাংলাদেশের সবচেয়ে শক্তিমান স্বৈরাচারের বিরুদ্ধে যে বিপ্লব, তাও ঘটেছে বৈষম্যের বিরুদ্ধে। ওরা সবসময় চারদিকে থাকতো, যখনই সুযোগ পাইতো তখনই ওরা আর্মি দেওয়া ওদেরকে পিটন দিত। এরকম একটা ছেলেকে একদিন খুব মারছে। এত সুন্দর লম্বা ছিল, আমাদের বেড বেরিয়ে পাটার বাইরে চলে আসছে এরকম, কিন্তু পায়ের হাড়গুলো সব ভাঙা। আমি যখন গুলিবিদ্ধ হই তখন আমাকেও আমার ভাইরা ধরে, আমি তাদেরকে চিনি না, কিন্তু আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে তারা মেডিকেল নিয়ে আসে, হসপিটালে নিয়ে আসে। কাউকে চিনি না, কিন্তু তখন যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধের এই ময়দানটায় আমরা এক একজনের ভাই, রক্তের চেয়েও বেশি। ৭১ আমি দেখেছি কাছ থেকে কিশোরী হিসেবে, সেটারও অংশীদার ছিলাম আমরা। ২০২৪ আমি যখন আমি দেখি আমার ৭১-এর মুক্তিযোদ্ধাদের পুনর্জন্ম আমি দেখি। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চ লাইটের গণহত্যা নাড়া দিয়েছিল বিশ্ব বিবেককে। এরপর থেকেই তরুণরা যুক্ত হয় মুক্তিযুদ্ধে। ২৫শে মার্চের পরে আমাদের কথা হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে, বাট কি করতে হবে নিজেও জানি না। সেই যেদিন জিয়াউর রহমান ব্রডকাস্ট করেন যে শেখ মুজিব, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ ডিক্লেয়ারিং ইন্ডিপেন্ডেন্স, দ্যাট ওয়াজ দ্য স্ট্রাইকিং রড। যদি মরেই যাব তো কিছু নিয়ে মরি না। ১৯৭১-এর আজকের দিনে সিলেটের কয়েকটি অঞ্চল দখল নেয় মুক্তিযোদ্ধারা। অন্যদিকে ঢাকায় চলে পাক হানাদার বাহিনীর নৃশংসতা। এদিন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে বুড়িগঙ্গার ওপারে পাক হানাদার বাহিনীর অন্তত ৮৭ জনকে হত্যার সংবাদ। আন্তর্জাতিক চাপেও থামেনি পাকিস্তানের গণহত্যা। জিপ দেখে তো ভয়ে উঠে গেলাম। তো দেখি একটা বাচ্চা মেয়ে, বয়স হয়তো ৭, ৮, ৯ এরকম, তাকে জিপ থেকে টেনে নামালো। নামিয়ে ওই মেয়েটাকে সোজা হাঁটিয়ে ওটির দিকে নিয়ে যাচ্ছে।
তখন ওকে জিজ্ঞেস করলাম যে কি হলো। ও বলল ও আর ওর দাদি ওদের ওই বেড়ার ঘরটা ভেঙে দাদিকে গুলি করে মেরে মেয়েটাকে অত্যাচার করে আজকে এখানে নিয়ে আসছে। ৩ ডিসেম্বর ভারত সরকারের সহযোগিতায় মুক্তিযুদ্ধের গতি আরও ত্বরান্বিত হয়। পাকিস্তান গভর্নমেন্টে প্রচুর প্রপাগান্ডা চলতেছে যে বাংলাদেশে এটা ইন্টারনাল অ্যাফেয়ার, ইন্ডিয়ার নাক গলাইতেছে। পাকিস্তান গভর্নমেন্ট চাইছে যে স্কুল কলেজগুলো খোলা থাকে, এটা হচ্ছে হটবেড অফ অপারেশন। তো আমরা চাইছি এটা বন্ধ করতে। মার্চ থেকে ডিসেম্বর যত দিন গেছে ততই মুক্তিবাহিনীর কাছে কোণঠাসা হয়েছে হানাদার বাহিনী। গেরিলা হামলা ও সম্মুখ যুদ্ধে পিছু হটে পাকিস্তানিরা, আর মুক্তিবাহিনী একের পর এক মুক্তাঞ্চল ঘোষণা করতে থাকে। 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় আসে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বের মানচিত্রে নতুন একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। স্বাধীন বাংলার বিজয় পতাকা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। এ উপলক্ষে বিজয় র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজয় র্যালিতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। র্যালিটি অপরাজেয় বাংলা পার হয়ে টিএসসি হয়ে স্মৃতিচিরন্তন এসে শেষ হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের অংশগ্রহণে দেশত্যাবোধক গানের আয়োজন করা হয়। বিজয় র্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যারা জীবন দিয়েছে তাদের স্মৃতি নিয়ে আগামীর যাত্রা শুরু করবে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির কাছে দায়বদ্ধভাবে কাজ করবে। ছাত্র জনতার আন্দোলন নতুন বাংলাদেশ বিজয় নতুনভাবে উদ্দীপনা বাড়াবে জাতিকে। এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। সবাইকে নিয়ে আমরা এই বিজয় মাসের শুরুতে অঙ্গীকার করছি, সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব, যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির রায় ঘোষণা আজ। 2018 সালে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা হারিস চৌধুরী, কাজী শাহ মুফাজ্জল হোসেন সহ 19 জনের যাবজ্জীবন দণ্ড দেওয়া হয়। এছাড়া বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয় 11 জনকে। রাবি হোসেনের প্রতিবেদন। দেশের ইতিহাসে রাজনৈতিক সভা সমাবেশে যতগুলো হামলার ঘটনা ঘটেছে তার মধ্যে 2004 সালের 21শে আগস্টের এই হামলা অন্যতম। যুদ্ধে ব্যবহৃত গ্রেনেড দিয়ে হামলার এই ঘটনা ছিল ভয়াবহ ও নৃশংস। এই ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতির স্ত্রী আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ নিহত হয় 24 জন, যার অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। সেই ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সেই হামলায় আওয়ামী লীগ অভিযোগের আঙুল তোলে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি ও জামায়াতের 4 দলীয় জোট সরকারের ওপর। হামলার পরদিন দুটি মামলা হয় মতিঝিল থানায়। পরে থানা পুলিশ ডিবির হাত ঘুরে মামলার তদন্তের ভার যায় সিআইডির হাতে। মামলার 4 বছর পর 2008 সালে 22 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি। অভিযোগও গঠন করা হয় 22 জনের বিরুদ্ধে। তবে অধিকতর তদন্তের জন্য আদেশ দেন বিচারিক আদালত। তারপর 2011 সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আরও 30 জনের নাম উল্লেখ করে মোট 52 জনকে আসামি করে একটি সম্পূরক চার্জশিট দাখিল করে সিআইডি। এই মামলার বিচার কার্য চলে 2018 সালের সেপ্টেম্বর পর্যন্ত। 21 আগস্টের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের 2 মামলায় 2018 সালের 10 অক্টোবর রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1। বিএনপির সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেয়া হয়। মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপি নেতা হারিস চৌধুরী, কাজী শাহ মুফাজ্জল হোসেন সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয় 11 জনকে। এরপর ওই বছরই ডেথ রেফারেন্স অর্থাৎ মৃত্যুদণ্ডাদেশের জন্য অনুমোদন চেয়ে রায়ের নথি আসে হাইকোর্টে।
পাশাপাশি দণ্ডিত কারাবন্দীরা রায়ের বিরুদ্ধে আপিল করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রহিম ও হারকাতুল জিহাদের সাবেক আমির শেখ আব্দুস সালাম 2021 সালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 5 আগস্ট কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের পতন হলে প্রায় 7 বছর পর গত 23 অক্টোবর বহুল আলোচিত এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য পাঠানো হয় বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে। 31 অক্টোবর শুরু হওয়া মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি গ্রহণ শেষ হয় 21 নভেম্বর। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকলেও 21 আগস্টের ঘটনার পর থেকেই দুই দলের মধ্যে দেখা দেয় রাজনৈতিক তিক্ততা। রাব্বি হোসেন, এখন, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির রায় ঘোষণা আজ। এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণে আছেন সহকর্মী জাহিদ হাসান, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জাহিদ, জানাবেন যে আজকে কখন রায় ঘোষণা শুরু হবে? সাকিব, হাইকোর্টের বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের যে বেঞ্চ, সেই বেঞ্চে এটি আজকের দিনের কার্যতালিকা রয়েছে এবং এটি রায়ের জন্য নির্ধারণ করা হয়েছে এবং এর নম্বর হচ্ছে 51 এবং 52। দুটি নম্বরে এই মামলার যারা আসামি রয়েছেন, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ একাধিক জঙ্গি সংগঠনের নেতৃবৃন্দ এবং ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক, NSIর সাবেক মহাপরিচালক থেকে শুরু করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যদিও এই মামলায় তিনি কোনো আপিল করেননি, তারপরেও তাকে এই মামলার যেহেতু তার বিরুদ্ধেও সাজা রয়েছে। 2004 সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি জনসভায় গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলা করা হয়। সেই হামলায় 24 জন নিহত হন এবং পরবর্তীতে এই ঘটনাটি 2004 সাল থেকে 2007 সাল পর্যন্ত কোনো বিচারের অগ্রগতি না হলে এবং একটি মামলা হয়েছিল মতিঝিল থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে। পরবর্তীতে 2007 সালে এসে তত্ত্বাবধায়ক সরকার এই মামলায় 22 জনকে আসামি করে একটি মামলা দায়ের করে এবং আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় এসে তারা 2011 সালে 52 জনকে আসামি করে একটি চার্জশিট দেয় এবং অভিযোগপত্র দাখিল করে। এরপর সেই মামলার বিচার কাজ শেষ করে 2018 সালে 10 অক্টোবর একটি রায় ঘোষণা করা হয়। সেই রায়ে 19 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, অর্থাৎ ডাবল মৃত্যুদণ্ড দেওয়া হয় 19 জন আসামিকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জন আসামিকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এবং আরও কয়েকজনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদের সাজা। এর মধ্যে 3 জন IGP যারা ছিলেন এই মামলায়, তাদের দেওয়া হয় 3 বছর করে সাজা, তারা জামিনে আছেন এই মামলায়। অন্যান্য যারা রয়েছেন এবং যারা এই মামলায় গ্রেপ্তার হয়েছেন এদের কিন্তু কেউ রায় ঘোষণার পরে জামিন পাননি, তারা সবাই কারাগারে আছেন এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর তিনিও কিন্তু কারাগারে আছেন। এছাড়া আব্দুস সালাম পিন্টু যিনি বিএনপির MP ছিলেন এবং সাবেক শিক্ষা উপমন্ত্রী তিনিও কারাগারে আছেন এবং গোয়েন্দা সংস্থার যে কর্মকর্তারা গ্রেপ্তার হয়েছিলেন তারাও কারাগারে আছেন। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলার রায় আজকে ঘোষণার কথা রয়েছে। ঘোষণার পরে জানা যাবে যে এই মামলায় কী ধরনের সাজা আসতে পারে এবং বিচারিক আদালত যেই রায় দিয়েছিল সেই রায় বহাল থাকবে নাকি রায় পরিবর্তন হবে, এটি পুরোটাই বিচার এবং বিচারকের এখতিয়ার। এবং তারা এখানে আইনজীবীরা তারা যুক্তিতর্ক তুলে ধরেছেন আসামিদের পক্ষে, রাষ্ট্রপক্ষ এখানে যুক্তিতর্ক তুলে ধরেছেন। আসামি পক্ষরা মনে করছেন যে এই মামলাটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এবং বিএনপিকে রাজনৈতিকভাবে মূলত হেয় করার জন্য, দূরে রাখার জন্যই এই মামলাটি করা হয়েছে। এসব যুক্তিগুলো তুলে ধরেই তারা মূলত আসামিদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষে তারা আসামিদের খালাস দাবি করছেন। গতকালকেই আসামি পক্ষের আইনজীবীরা তারা বলছেন যে তারা আশা করেন তাদের আসামিরা ন্যায় বিচার পাবেন এবং তারা এই দণ্ড থেকে মুক্তি পাবেন, এটি আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা। আমরা অপেক্ষা করছি যে আজকে উচ্চ আদালতের রায় থেকে খালেদা জিয়ার এই মামলা এবং এই 21 আগস্ট গ্রেনেড হামলার মামলাটি কি দণ্ড আসে, রায়ের কতটুকু পরিবর্তন হয় বা কতটুকু বহাল থাকে, কাদের কাদের দণ্ড বহাল থাকবে বা কাদের দণ্ড পরিবর্তন হয়, অন্য কোনো দণ্ড হয় কিনা, সে বিষয়গুলোর জন্য আমরা অপেক্ষা করছি। সাকিব, যুক্ত ছিলেন জাহিদ হাসান, তিনি জানাচ্ছিলেন 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে।
বিগত আওয়ামী লীগ সরকারের গত 15 বছরে দুর্নীতির মাত্রা ও কারণ অনুসন্ধানে প্রস্তুত করা প্রতিবেদন আজ প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদন তুলে ধরা হয়েছে আর্থিক খাতে দুর্নীতি এবং অর্থ পাচারের চিত্র, সেই সঙ্গে থাকছে সামষ্টিক অর্থনীতি, খাতভিত্তিক অর্থনীতির বর্তমান চিত্র। আগামী দিনের জন্য করণীয় ঠিক করতে সুপারিশও থাকছে শ্বেতপত্রে। তবে প্রতিবেদনের বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে সোমবার। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থনৈতিক অবস্থা তুলে ধরে শ্বেতপত্র প্রকাশ করতে 12 সদস্যের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কমিটির দায়িত্ব দেওয়া হয় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে। গত 3 মাসে দেশের সার্বিক অর্থনীতি নিয়ে বিভিন্ন অংশীজনের মতামত নিয়েছে কমিটি। সামষ্টিক অর্থনীতি ও খাতভিত্তিক অর্থনীতির অবস্থা এবং সামনের দিনের জন্য করণীয় ঠিক করতে সুপারিশ থাকবে এ শ্বেতপত্রে। জানা গেছে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে প্রতি বছরে গড়ে প্রায় 1400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার শহর থেকে পর্যটকদের নিয়ে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু হলো। সকাল 10টার দিকে বিআরডব্লিউটিএ ঘাট থেকে 653 জন পর্যটক নিয়ে ছেড়েছে সেন্ট মার্টিনগামী জাহাজ এমভি বারোয়ালিয়া। শহরের নুনিয়ারছড়ার বিআরডব্লিউটিএ ঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, জানাবেন যে আজকে আর কোনো জাহাজ আছে কিনা এবং কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে পৌঁছতে কেমন সময় লাগছে? সাকিব, আজকে শুধুমাত্র এমভি বারোয়ালিয়া নামে যে জাহাজটি 653 জন যাত্রী নিয়ে যাতায়াত যাত্রা শুরু করেছে, সেই জাহাজটি আসলে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আজকে যাচ্ছে। তবে এখন পর্যন্ত জেলা প্রশাসনের পক্ষ থেকে 3টি জাহাজকে এই জেটি ঘাট থেকে চলাচলের অনুমতি দিয়েছে এবং এর মধ্যে একটি জাহাজ আজকে যাচ্ছে। পরবর্তীতে আগামীকাল থেকে 3টি জাহাজ যুক্ত হতে পারে, তা হবে যাত্রী পাওয়া সাপেক্ষে। মূলত পর্যটকরা যদি পর্যটকে পরিপূর্ণ হয়, সবগুলো টিকিট বুকিং হয়, সেই ক্ষেত্রে 3টি জাহাজ কালকে যাতায়াত শুরু করতে পারে। এবং আজকে যে জাহাজটি সকাল 10টা 6 মিনিটের দিকে যাত্রা করেছে, সেই জাহাজটি পৌঁছাতে 6 ঘন্টা মতো সময় লাগতে পারে বলে যারা জাহাজ কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে। এবং এই জাহাজটি মূলত কক্সবাজার শহর থেকে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাবে। এবং আগে কিন্তু আমরা দেখেছি যে কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া জেটি ঘাট এলাকা থেকে জাহাজগুলো ছাড়তো, বেশিরভাগ জাহাজ ছাড়তো এবং সেগুলো মূলত সেন্ট মার্টিনে পৌঁছাতে সময় লাগতো 3 ঘন্টার মতো। এবং গত বছর আমরা দেখেছি যে মিয়ানমারের যে উদ্ভূত পরিস্থিতি, বিশেষ করে সেখানে সীমান্তের ওপারে যে সংঘাতময় পরিস্থিতি চলছে দেশটির সরকারি বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে, সেই সংঘাতের প্রেক্ষিতে সেখানে টেকনাফ থেকে সেন্ট মার্টিন রুটে যাতায়াতটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বঙ্গোপসাগর হয়ে সেন্ট মার্টিনে যাতায়াতের বিষয়টি শুরু করা হয়। এবং গত বছর মূলত কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানির যে নৌবাহিনীর জেটি ঘাটটি রয়েছে, সেই জেটি ঘাট দিয়ে জাহাজ চলাচল করেছে। এবং এবছর কক্সবাজার শহরের যে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ জেটি ঘাট রয়েছে, এই জেটি ঘাট থেকেই মূলত জাহাজগুলো যাত্রা করবে। এবং প্রত্যেকটি মূলত পর্যটন মন্ত্রণালয় থেকে আমরা জাহাজ মালিকদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, পর্যটন মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত 5টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এবং তবে জেলা প্রশাসন থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত অনুমতি দেওয়া হয়েছে 3টি জাহাজকে। এবং এই 3টি জাহাজই আপাতত চলাচল করবে এবং এর পরবর্তীতে আরও জাহাজ এই রুটে যুক্ত করা হতে পারে বলে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, কিছুক্ষণ আগে জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে মূলত এই জাহাজটিতে যাওয়ার ক্ষেত্রে পরিবেশ যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় এবং সেখানে পলিথিন, নিষিদ্ধ ঘোষিত পলিথিন এবং ওয়ান টাইম প্লাস্টিকের যে ব্যবহার, সেটিও নিষিদ্ধ করা হয়েছে। এবং সেগুলো নিয়ে যাতে কোনো যাত্রী জাহাজে উঠতে না পারেন, সেই বিষয়টি নিশ্চিত করতে কাজ করবে প্রশাসনের গঠিত একটি কমিটি। এবং জাহাজটি এই যে দীর্ঘ যাত্রাপথ, এটির
সেন্ট মার্টিন যাওয়া পর্যন্ত এটির মূলত নিরাপত্তা নিশ্চিত করবে ট্যুরিস্ট পুলিশের একটি টিমও কিন্তু সেই জাহাজে থাকছে এবং এখানে পুরো যখন যাতায়াত প্রক্রিয়াটি চলে তখন কিন্তু জাহাজঘাট এলাকায় আমরা দেখেছি যে ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এই যে যাত্রাটি শুরু হলো এটি পর্যটকদের মাঝে একটা স্বস্তি আনন্দ উচ্ছ্বাস কিন্তু নিয়ে এসেছে। সাকিব, এই ছিল আমার কাছে সবশেষ। যুক্ত ছিলেন মন্তোষ বেদজ্ঞ, তিনি জানাচ্ছিলেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে যে জাহাজ চলাচল শুরু হয়েছে সেই খবর। চাঁদপুরের সাম্প্রতিক বছরগুলোতে ইলিশের আকাল থাকলেও সরকারি হিসাবে দেখানো হচ্ছে উৎপাদনের রেকর্ড চিত্র। ভুল ঠিকানায় দেখানো হচ্ছে আহরণের পরিসংখ্যানও। জেলায় গোমতী নদীর অস্তিত্ব না থাকলেও দেখানো হচ্ছে সেখান থেকে ইলিশ আহরণের পরিমাণ। পাশাপাশি উৎপাদনের যে হিসাব দেখিয়েছে মৎস্য বিভাগ তা নিয়ে বিস্মিত ইলিশ গবেষকরা। তালহা জুবারের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন ইমদাদুল হক জাকি। ইলিশের খ্যাতির কারণে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে বেশ সমাদৃত চাঁদপুর। ভরা মৌসুমে পাইকারি মাছঘাটগুলোতে নিকট দূরের ক্রেতায় জমে ভিড়। সাম্প্রতিক বছরগুলোতে আকাশ ছোঁয়া দরের পাশাপাশি বাজারে মাছের সরবরাহ তুলনামূলক কম। তবে মৎস্য বিভাগের দেয়া পরিসংখ্যানে উৎপাদনের ফর্দ ফুলে পেঁপে হচ্ছে দীর্ঘ। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, কাজীর গরু কি খালি কেতাবেই আছে নাকি গোয়ালের চিত্র আসলেই ভিন্ন? বিষয়টি অনুসন্ধানে মাঠে নামে এখন টেলিভিশন। সারা বছরে 2-3 মাসে এই নদীতে ইলিশ মাছ পাওয়া যায়, বোলাহারি মাছ পাওয়া যায় অল্প পরিমাণে, বেশি পরিমাণ পাওয়া যায় না, কিন্তু বেশি পরিমাণ পাওয়া যায় আপনার ফাল্গুন চৈত্রী। দনাগোদার ইলিশ মাছ ভাই এই বর্ষা আসলে মনে করেন 4-5 কেজি আনে, টুকটাক বিক্রি হয়। দনাগোদা ইলিশ মাছ পাওয়া যায় না, কম। মেঘনার শাখা নদী ধনাগোদা বয়ে গেছে চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার ভেতর দিয়ে। শান্ত এই নদীতে সারা বছরই মেলে দেশি নানা মাছের দেখা। তবে বর্ষায় পানি বাড়লে অন্যান্য মাছের সাথে 2-4টে ইলিশও পান জেলেরা। অথচ 2023-24 অর্থ বছরে জেলা মৎস্য বিভাগ ধনাগোদা ও চাঁদপুরে অস্তিত্ববিহীন গোমতী নদী থেকে ইলিশের উৎপাদন দেখিয়েছে 373.5 টন। বিষয়টি খোদ জেলেদের কাছেই অনেকটা অস্বাভাবিক ঘটনা। একইভাবে বিস্মিত মৎস্য ব্যবসায়ী ও গবেষকরাও। বৈশাখ মাস আইলে দুগা দুগা ছোট ছোট টেম্পো ইলিশ পায়, বড় ইলিশ পাওয়া যায় না। এই 4-5 বছর 5-7 বছর ধরে পায় না। আমরা হালি হিসাবে বেশি, তো মৎস্য কর্মকর্তারা কোনো সময় এটা জানতে আসে না যে আপনারা কত মন মাছ আজকে বেচছেন বা কি পরিমাণ আসে, এটা কেউ জিজ্ঞাসা করে না। চাঁদপুর অঞ্চলের ডাকাতিয়া, মেঘনা, ধনাগদা এই সমস্ত ছোট নদীতে সচরাচর তারা বসবাস বা খাওয়া দাওয়া প্রজননের উদ্দেশ্যে ঢোকে না, চলাচল করে না। অ্যাক্সিডেন্টাল তারা কোনো সময় কোনো কারণে কোনো ঝাঁক হয়তো ঢুকে থাকতে পারবে, অন্যথায় স্বাভাবিক বসবাস তারা এই সমস্ত ছোটোখাটো নদ নদীগুলোতে করে না। এমনিতেই দূষণসহ নানা কারণে জেলার নদীগুলোতে প্রতি বছর আশঙ্কাজনক হারে কমছে ইলিশের উৎপাদন। অথচ জেলায় রেকর্ড 35,104 টন ইলিশের উৎপাদন দেখিয়েছে মৎস্য বিভাগ। এর মধ্যে চাঁদপুর সদরে 18,972.75 টন, হাইমচরে 10,239 টন, মতলব উত্তরে 5,519.5 টন ও মতলব দক্ষিণ উপজেলায় 373.5 টন। তবে পদ্মার ইলিশে মেলেনি লিখিত পরিসংখ্যান। লিপিবদ্ধ নেই পদ্মা নদী থেকে পাওয়া ইলিশের হিসাব। আড়তদারদের দাবি, ইলিশের উৎপাদনের তথ্য নিতে কখনো কোনো আড়তে যায়নি মৎস্য বিভাগ। স্বভাবতই প্রশ্ন উঠে, ইলিশ উৎপাদনে দেয়া এই তথ্যের বিশ্বাসযোগ্যতা কি? আমাদের কাছ থেকে তথ্য নেয় না, এটা ওনারা কীভাবে হিসাব দিচ্ছে এটা ওনারাই বলতে পারে, কিন্তু আমাদের হিসাবে প্রতি বছরই কমতেছে। আজ থেকে 10 বছর আগে লক্ষ্য করেন, যখন এত অভিযান ছিল না, এত কঠোরতা ছিল না, মাছ তো অনেক বেশি হয়েছে। এখন ওনারা বেশি দেখায় কিভাবে? আমাদের উপর একটা ক্লেইম আসছে যে ইলিশের পরিমাণ দিন দিন বাড়ছে, ইলিশের উৎপাদন বাড়ছে, কিন্তু ব্যবসায়ীরা মনে হয় সিন্ডিকেট করে মাছের দাম বাড়াচ্ছে, একটা আর্টিফিশিয়াল শর্টেজ দেখাচ্ছে। এই যে বাড়তি দেখানোটা, এটাতেও তো সবার ক্ষতি হচ্ছে। কেন ক্ষতি হচ্ছে? সরকার সঠিক সিদ্ধান্তটা নিতে পারতেছে না যে ইলিশের উৎপাদন বাড়ানোর জন্য সরকারের কি পদক্ষেপগুলো নেওয়া উচিত। ওইটা হিসাব করা কে হিসাব করেছে আমি জানি না, তবে এটা আমরা যেটা হিসাব করে থাকি, গোমতী নদী তো আপনার এটা চাঁদপুরের কোনো ইয়া না। ধনাগদা নদীর পাট আমাদের ইয়াতে আছে, আর গোমতী যেটা বললেন সেটা আপনি এই সোর্সটা কোথায় পেয়েছেন আমাকে দেখতে হবে। শুধু দেশে নয়, চাঁদপুরের ইলিশের খ্যাতি বিশ্বজুড়ে।
পদ্মা মেঘনা ইলিশের প্রাচুর্যতা রক্ষায় প্রয়োজন গবেষণা ও সঠিক তথ্য নিরূপণ। ইলিশ সংকট মোকাবেলায় দরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, এমনটাই দাবি জেলাবাসীর। তালহা জুবায়ের, এখন চাঁদপুর। হেমন্তে বগুড়ার যমুনা নদীতে জেগেছে চর। এতে নতুন ফসলি জমি বাড়লেও বীজ, সার ও কীটনাশকের খরচে বিপাকে কৃষকরা। এছাড়া পতিত রয়েছে বেশ কিছু জমিও। সঠিক পরিকল্পনার মাধ্যমে চরগুলোকে আবাদের আওতায় আনার আহ্বান চরাঞ্চলের চাষিদের। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে, ক্যামেরায় ছিলেন সাইফুল সাগর। বর্ষায় এখানে যমুনার অথই জল, পরবর্তী মৌসুমে ধুধু বালুচর। আর সেই চর কৃষকের অক্লান্ত পরিশ্রমে এখন সবুজ শ্যামল ফসলি মাঠ। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার এই চরের প্রায় 12,500 হেক্টর জমিতে চলছে চাষাবাদের ভরা মৌসুম। যমুনার চরে একসময় শুধুমাত্র গম, কাউন আর মাসকালাই চাষ করে খাদ্যের চাহিদা মেটাতেন এখানকার কৃষকরা। এখন আবাদ হচ্ছে ধান, ভুট্টা, মরিচ, মিষ্টি কুমড়া সহ বিভিন্ন সবজি। উপযুক্ত আবহাওয়া, উন্নত জাত আর উর্বর পলিমাটিতে চাষাবাদে ভাগ্য খুলেছে কৃষকের। আমরা যেটা লাগাই সেটাই সোনার মতন ফসল হয়। বন্যার পরে আমরা মরিচ লাগাই, মরিচে 4 বিঘা জমি মরিচ লাগাচ্ছি, আমাদের ভালো জল দাম পাই, যে 7 লাখ 8 লাখ টাকা বেচা যাবে। ধানের ফসলটা এটা খুব উন্নত মান ফসল হয়েছে ফিরে। আর এই যে শাকসবজি, মরিচগুলো কেবল আবাদ আমরা করতেছি, মোটামুটি ফসলগুলো ভালো আছে। নদী ভাঙা গড়ার খেলায় এবছর ফসলি জমির পরিমাণ বেড়েছে 70 হেক্টর। 8,250 হেক্টর জমিতে ভুট্টা, 3,130 হেক্টর জমিতে মরিচ ও 2,850 হেক্টর জমিতে চাষ হচ্ছে গাঞ্জিয়া ধান। তবে এসব ফসল চাষে ব্যবহার করা সার, কীটনাশক আর বীজের লাগাম ছাড়া দামে বিপাকে কৃষক। কিনা না গেছে 730 টাকা কেজি ভুট্টা, কিনে নিয়ে এলে সারটা রেলে সব খরচা পাইতে শুদ্ধ মনে করেন যে বিঘে 1010 টাকা খরচা হয়। 100 মিলি ওষুধ নিবার গেলে প্রায় 380 টাকার মতো নেয়। ওই ওষুধপাতি দিতে দিতে নাচটা 40,000 টাকার মতো খরচ হয়ে গেল। পরে 50 শতক ধরে ভেঙে দিলাম, ভেঙে দিয়ে আবার দেখতেই পারছেন এগুলা গাড়ছি। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ব্যাপক ফলন আসবে প্রতিটি ফসলেই। সেই সাথে অনাবাদি বালুচরে বিভিন্ন ফসল ফলিয়ে কৃষকের ভাগ্য উন্নয়নের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধিও আসবে বলে আশাবাদী কৃষি কর্মকর্তারা। বর্তমানের যে আবহাওয়া এবং কৃষকদের যে চেষ্টা এবং মাঠ কর্মীরা মাঠে আছে, উপসহকারী কৃষিকর্ম, তাদের সকলের সচেষ্টায় আশা করা যাচ্ছে যে কৃষক যদি সঠিকভাবে পরিচর্যাগুলো করে, আশা করা যাচ্ছে তারা এই ফসল চাষ করে লাভবান হবে। যমুনা নদীগর্ভের ঠিক এই জায়গাটিতে একসময় বসতি ছিল। রাতের আধারে চোখের পলকে নদী সেই বসতি কেড়ে নিয়েছে। বছর কয়েক পর ফিরিয়ে দিয়েছে ফসলি জমি করে। এখন প্রতি বছরই চর জাগে, আর সেই জেগে ওঠা চরে খেটেই জীবন চলে এখানকার মানুষের। রাজীব সেলিম, এখন বগুড়া। আমন ধান কাটার পর আলু চাষে ব্যস্ত জামালপুরের কৃষকরা। তবে আলু বীজ ও সার, কীটনাশক সহ কৃষি উপকরণের দাম বাড়ায় চাষের খরচ বেড়েছে দ্বিগুণেরও বেশি। আলু রোপণের আরও খবর জানাতে সদর উপজেলার কুটামুনি এলাকা থেকে যুক্ত হচ্ছেন জুয়েল রানা। জুয়েল, জানাবেন যে জেলার কত হাজার হেক্টর জমিতে আলু রোপণ চলছে এবং আলু চাষে বিঘা প্রতি কত খরচ বাড়ল? সাকিব, গত বছরের তুলনায় এই চলতি বছরে জামালপুর জেলায় 4,630 হেক্টর জমিতে আলু রোপণ কার্যক্রম শুরু হয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন মহিলারা সকাল থেকেই এই কার্যক্রমে অংশ নিয়েছে। আর বলা চলে বিঘা প্রতি গত বছর হচ্ছে দ্বিগুণের বেশি খরচ হয়েছে। অর্থাৎ গত বছর এই জমিতে আলু চাষ করতে চাষিরা বিঘা প্রতি খরচ করেছে 25 থেকে 30-35 হাজার টাকা। সেখানে চলতি বছরে সার, কীটনাশক, আলু বীজ দাম বাড়ার কারণে, শ্রমিক মজুরি, জমি ভাড়ার দাম বাড়ার কারণে সেখানে বিঘা প্রতি খরচ হচ্ছে 45 থেকে 55 হাজার টাকার বেশি। অর্থাৎ বলা চলে দ্বিগুণেরও বেশি খরচ হচ্ছে আলু চাষ। অর্থাৎ আমি যদি এবার সরকারি যে আলুর বীজের যে দাম নির্ধারণ সেটি যদি বলি, তাহলে এস্টারিস সহ বাড়ি জাতের যে আলু রয়েছে, কার্টিন আলু রয়েছে, সেই আলুগুলো, হল্যান্ড আলু রয়েছে, এই জাতের আলুগুলো 50 থেকে 50-60 টাকা কেজি সরকার ডিলার পর্যায়ে নির্ধারণ করে দিচ্ছে। আর খুচরা বাজারে সেই ডিলাররা বিক্রি করবে 60 থেকে 65 এবং 70 টাকা কেজি ধরে বিক্রি করার কথা। সেখানে কিন্তু খুচরা বাজার আলু বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা কেজি। অর্থাৎ এই যে সিন্ডিকেট আলুর দামটা কিন্তু এখান থেকেই দ্বিগুণ
হয়ে যাচ্ছে, অর্থাৎ সেই আলু কিন্তু খুচরা বাজারে কিন্তু আরো প্রভাব পড়ছে। আর বলা চলে সার, বিষ, কীটনাশক সেটির দামও কিন্তু অনেকটা দ্বিগুণের বেশি বেড়ে গেছে। অর্থাৎ এই যে উৎপাদন খরচ বিঘাপ্রতি 50 থেকে 55 হাজার টাকা বেড়ে যাচ্ছে, অর্থাৎ সেটি খুচরা বাজারে কিন্তু অনেকটাই আলুর প্রভাব পড়ছে। আর একটি বিষয় বলা চলে, এই যে আলু এখন রোপণ কার্যক্রম শুরু হয়েছে, সেই আলু কিন্তু ফেব্রুয়ারির শেষ সপ্তাহ, মার্চের প্রথম সপ্তাহ থেকে আলু উত্তোলন শুরু হবে। এই যে মাঝখানের যে উৎপাদন খরচের যে ব্যয়টা, সেটি কিন্তু কৃষক পর্যায়ে অর্থাৎ ব্যয়ের দ্বিগুণের বেশি হয়ে যাচ্ছে। কৃষক কিন্তু এই মুহূর্তে রোপা, আমন, ধান মাঠ থেকে সরিয়ে কিন্তু এই আলু রোপণের কার্যক্রম শুরু করেছে। বর্তমানে যদি আমি আলুর বাজারের কথা বলি, তাহলে কিন্তু এই সময় কিন্তু নতুন আলু বাজারে কিছুটা এসেছে, তারপরেও কিন্তু আলু কিন্তু 75 থেকে 80-85 টাকা খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে। এই যে দাম, কিন্তু এটি কিন্তু নিয়ন্ত্রণ করার জন্য স্থানীয় প্রশাসন আমরা কোনো উদ্যোগ দেখিনি। পাশাপাশি যে বীজ আলুর যে সরবরাহ সরকার নিশ্চিত করার কথা ছিল, সেটিও কিন্তু আমরা সিন্ডিকেটের কবলে দেখছি। অর্থাৎ ব্যবসায়ী যে ডিলার রয়েছে, তারা কিন্তু তাদের সিন্ডিকেটে এই বীজগুলো রেখে দিয়েছে। এতে করে কিন্তু দাম কিন্তু অনেকটা আলু বীজের বেড়ে গিয়েছে। বলা চলে সব মিলিয়ে যদি দামটা নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে কিন্তু সবসময় এই আলু বীজের খরচ উৎপাদন বেড়ে যাবে। এই ছিল জামালপুর থেকে আমার কাছে আলু চাষের সর্বশেষ তথ্য। সাকিব। জামালপুর থেকে যুক্ত ছিলেন জুয়েল রানা, তিনি আলু চাষের খবর জানাচ্ছিলেন। সাইক্লোন ফেঞ্জালের তাণ্ডবে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের কবলে ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্যের বেশ কয়েকটি অঞ্চল। ঝড়ের প্রভাবে চেন্নাইতে এখনও পর্যন্ত প্রাণহানি হয়েছে 4 জনের। বিঘ্নিত হচ্ছে বিমান ও রেল পরিষেবা। এদিকে সাইক্লোন ফেঞ্জালের গতিপথ পরিবর্তন হলেও শ্রীলঙ্কার উপকূলীয় শহরগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের প্রভাবে সৃষ্ট বন্যায় থাইল্যান্ড ও মালয়েশিয়ায় আরও 12 জনের মৃত্যু হয়েছে। সতীর্থ কর্মকারের প্রতিবেদনে বিস্তারিত। নভেম্বরের শেষ আর ডিসেম্বরের শুরুতে অপ্রত্যাশিত বৈরী আবহাওয়ার কবলে ভারতের অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু রাজ্য। সাইক্লোন ফেঞ্জালের প্রভাবে ভারী বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসে মলিন আসন্ন শীতের আমেজ। শনিবার বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম থেকে ঘন্টায় 10 কিলোমিটার বেগে তামিলনাড়ুর উত্তরের দিকে অগ্রসর হয় সাইক্লোনটি। স্থানীয় সময় রাত 10:30 থেকে 11:30টার দিকে তামিলনাড়ুর উত্তরাঞ্চল ও পন্ডিচেরি উপকূল অতিক্রম করে ফেঞ্জাল। এরপর রোববার সকাল থেকে সাইক্লোনটি শক্তি হারিয়ে তামিলনাড়ুর দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে সরে যেতে শুরু করেছে বলে জানায় ভারতের আবহাওয়া দপ্তর। বৈরী আবহাওয়ার কারণে চেন্নাই এয়ারপোর্টে বাড়ছে বিলম্বিত ফ্লাইটের যাত্রীদের ভিড়। রোববার ভোর 4টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। এছাড়া গেল শনিবার হায়দ্রাবাদ থেকে চেন্নাই ও তিরুপতিগামী 20টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে তামিলনাড়ুর বেশ কয়েকটি জেলায় বন্ধ আছে স্কুল, কলেজ। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ আশ্রয়ে। এছাড়া পন্ডিচেরির নিম্নাঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়ার পাশাপাশি SMS অ্যালার্টের মাধ্যমে স্থানীয়দের সতর্কবার্তা পাঠাচ্ছে রাজ্য সরকার। So it has been reported that rains have been incessantly raining since yesterday night and afternoon. So due to that, we have taken abundant precautionary measures, including evacuation of the vulnerable and marginalized communities and moving them to a safe and sheltered place. এদিকে শ্রীলঙ্কার উত্তর ও পূর্ব উপকূল থেকে সাইক্লোন ফেঞ্জাল সরে যেতে শুরু করলেও ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার থেকে জারি আছে রেড অ্যালার্ট। অন্যদিকে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড ও মালয়েশিয়ার জনজীবন। এখনো পর্যন্ত দুই দেশে প্রাণহানির সংখ্যা অন্তত 12। বন্যার কবলে পড়ে বসতবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের অন্তত 1,22,000 বাসিন্দা। খোলা আকাশের নিচে বাস করছেন থাইল্যান্ডের অন্তত 13,000 মানুষ। এখনও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। লেগ এফেক্টের প্রভাবে সৃষ্টি হওয়া তীব্র তুষার ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। রাস্তায় বরফ জমে থাকায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। বিপাকে পড়েছেন শীতের আগাম ছুটি কাটাতে বের হওয়া পর্যটক ও স্থানীয়রা। রাস্তায় বরফ জমে থাকায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, প্রতি বছর শীতের ঠান্ডা বাতাস গ্রেট লেকের ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করায় ভারী তুষারপাতের আশঙ্কা সৃষ্টি হয়েছে, যা লেক এফেক্ট স্লো নামে পরিচিত। ক্ষয়ক্ষতি এড়াতে রোববার পর্যন্ত উইসকনসিন, মিশিগান, ওহাইও ও নিউ ইয়র্কে শীতকালীন আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। এদিকে গেল শুক্রবার থেকে টানা 2 দিন ভারী তুষারপাতের কবলে পেনসিলভেনিয়া রাজ্য। বিশেষ করে এরি শহরের
আবাসিক এলাকায় তীব্র তুষারপাতের কারণে বিঘ্নিত হচ্ছে জনজীবন। আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে শীতকালীন আবহাওয়া সতর্কতা। রাস্তাঘাটে বরফ জমে থাকায় দূরে কোথাও ভ্রমণে বাসিন্দাদের অনুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। ব্রিক্সের সদস্য দেশগুলো ডলারের পরিবর্তে ব্রিক্সের নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত বাতিল না করলে ওইসব দেশের ওপর 100% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে ব্রিক্সের নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্তকে যেসব দেশ সমর্থন করে আমেরিকা তাদের চিরতরে বিদায় জানাতে চায়। ব্রিক্সের এই সিদ্ধান্ত কোনোভাবেই যেন বাস্তবায়িত না হয় সেটিও নিশ্চিত করা হবে বলে পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প। গেল অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স জোটের 16তম সম্মেলনে ডলারের বিকল্প আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা চালুর প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সদস্য দেশগুলো স্বাগত জানালেও ভারত বা ব্রাজিল ডলার বাদ দিয়ে চীন কিংবা পশ্চিমা বিরোধী কোনো লেনদেন ব্যবস্থায় জড়াতে চান না বলে মনে করেন বিশ্লেষকরা। পটুয়াখালীর বানৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আছেন ফিরদৌস সোহাগ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, জানাবেন যে কতজন নাবিক শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নিলেন? আপনাকে ধন্যবাদ। 440 জন নাবিক আজকের এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজে অংশ নিয়েছেন। নাবিকদের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস দেখেছি, যেটি শিক্ষা সমাপনীতে সাধারণত হয়ে থাকে। তাদের পরিবারের সঙ্গে আমরা কথা বলার সুযোগ পেয়েছিলাম। তারা যেটি বললেন যে আসলে তাদের একটি সৌভাগ্য যে তারা বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেছেন এবং আজকে সেই তাদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। এই শিক্ষা সমাপনী কুচকাওয়াজে আমরা যেটা দেখছি, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান তিনি কিন্তু উপস্থিত রয়েছেন। তিনি সালাম গ্রহণ করছেন। একটু জানিয়ে রাখি যে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মাত্র 2টি যুদ্ধ জাহাজ পদ্মা ও পলাশ নিয়ে কিন্তু বাংলাদেশের নৌবাহিনীর যাত্রা শুরু হয়েছিল। বহু প্রতিকূলতা অতিক্রম করে সকল নৌ সদস্যের নিরলস প্রচেষ্টার সুফল আজকের এই ত্রিমাত্রিক নৌবাহিনী। একবিংশ শতাব্দীর উপযোগী একটি আধুনিক নৌবাহিনীর জন্য যোগ্য নাবিক গড়ে তোলার প্রত্যাশায় নবিক নাবিকদের বুট ক্যাম্প প্রশিক্ষণের নিমিত্তে 1977 সালে বানৌজা তিতিমির এবং নিউ এন্ট্রি ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা হয়। তারই ধারাবাহিকতায় গত 2023 সালের জুন মাসে এই প্রশিক্ষণ যে জুলাই মাসে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। 2023 সালের জুন মাসে প্রশিক্ষণ বিদ্যালয় বাংলাদেশ বানৌজা শেরি বাংলায় স্থানান্তরিত হয়েছে। প্রতি বছর জানুয়ারি এবং জুলাই মাসে মেধা, শরীর ও শারীরিক যোগ্যতার ভিত্তিতে সারা দেশ হতে বাছাইকৃত নাবিকদের নৌবাহিনীতে ভর্তি করা হয়। এই প্রতিষ্ঠানে কিন্তু 22 সপ্তাহের প্রশিক্ষণকালে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, নৈতিকতা, দেশপ্রেম, প্যারেড, শরীরচর্চা, সাঁতার ইত্যাদি প্রশিক্ষণের পাশাপাশি কিন্তু তাদেরকে নৌবাহিনীর বিভিন্ন পেশাগত বিষয়ের উপর মৌলিক জ্ঞান প্রদান করা হয়ে থাকে। একটু জানিয়ে রাখি যে এই অনুষ্ঠানে কিন্তু আজকে প্রধান অতিথি হিসাবে আছেন নৌবাহিনীর প্রধান। তিনি এই অনুষ্ঠানে এখন সালাম গ্রহণ করছেন। কিছুক্ষণ পরে সালাম গ্রহণ শেষ হয়ে গেলে কিন্তু তিনি এখানে বক্তৃতা করবেন এবং তার বক্তৃতায় দিক নির্দেশনা থাকবে, এমনটাই আমরা জানতে পেরেছি। এতটুকুই ছিল এই পটুয়াখালীতে যে শিক্ষা সমাপনী কুচকাওয়াজ হচ্ছে নবীন নাবিকদের, তার সবশেষ খবর। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন ফিরদৌস সোহাগ, তিনি জানাচ্ছিলেন নবীন নাবিকদের কুচকাওয়াজের খবর। এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের র্যালি, 24-এর অভ্যুত্থানের পর বিজয় যুক্ত হলো নব বিপ্লবের উদ্দীপনা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ, দণ্ড বহাল থাকবে কিনা জানাবেন হাইকোর্ট। দুর্নীতির মাত্রা অনুসন্ধানের প্রস্তুত শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর আজ, থাকছে অর্থনীতির সামষ্টিক ও খাতভিত্তিক সুপারিশও। এবং চেন্নাইতে ফেনজালের আঘাতে আকস্মিক বন্যা ও ভূমিধস, বিঘ্নিত বিমান ও ট্রেন চলাচল, শ্রীলঙ্কায় রেড অ্যালার্ট।
শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।